আপনি এমন কি কোনো দেশ কল্পনা করতে পারেন যেখানে একটা মেয়ে প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে রাত ১টা বা ১:৩০টার দিকে রাস্তা থেকে একা একা হাঁটতেছে, কিন্তু কেউ ঘুরেও তাকাইতেছে না বা কেউ এর দিকে ভ্রুক্ষেপ করতেছে না, অথবা কেউ কোনো ধরনের অকারেন্স করবে অথবা খারাপ কিছু করবে এই ধরনের চিন্তাও করেন। এই দেশটার নাম কি জানেন? এটা হলো জাপান। কারণ এই জায়গায় পৃথিবীর অন্যান্য কান্ট্রির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে একেবারে উপর সারির দিকে থাকবে জাপান নিরাপত্তার দিক থেকে। তো আজকে আমরা জাপান কতটা নিরাপদ এবং এই এত নিরাপদ এর পিছনের কারণ কি, এগুলো আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। এখন বসে আছে একটা পার্কের মধ্যে, মাত্র কাজ শেষ করে আসলাম। 7-Eleven-এ কাজ ছিল, কনভেনিয়েন্স স্টোরে। তো কাজ শেষ করে আসলাম, একটু আগে 3টা ডিম খাইলাম এবং একটু কফি খাইতেছি কারণ ক্লান্ত লাগতেছে। এখন আমরা নিরাপত্তার আগে জাপানের মানুষ কতটা ভদ্র এইটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই। কারণ আমি জাপানে আসছি এই প্রায় 3.5 বছর, 3.5 বছর হয় নাই, হয়তোবা 3 বছর 5 মাসের মতো। তো যেহেতু একটু আগে কনভেনিয়েন্স স্টোর থেকে কাজ করে আসলাম, এইখানের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আজকের একটা এক্সপেরিয়েন্স। তো আজকে দিনে যখন কাজ করি অধিকাংশ সময় রেইজি করতে হয়। রেইজি বলতে আপনার ওরা কনভেনিয়েন্স স্টোর, সুপার শপ, কাস্টমার যেসব জিনিসপত্র কিনবে এগুলা নিয়া ও রেইজিতে আসে। এরপরে ওরে আমি স্ক্যান কইরা ওরে প্রোডাক্টগুলা দিয়া দেই, ও পেমেন্ট কইরা চইলা যায়। হ্যাঁ? তো আজকে আহ আমি ঢুকছি ১টার দিকে কাজে। ২টা ২:৩০টার দিকে একটা লোক আসছে। তো আজকে যেহেতু রবিবার, ছুটির দিন এই জায়গায়, তো খুবই ব্যস্ত থাকে, হ্যাঁ? তো ওই লোকটা যখন রেজিতে প্রোডাক্ট দিছে, আরো ৪-৫ জন পিছে সিরিয়ালে দাঁড়ায় আছে। তো আজকে আমার একটু দ্রুত কাজ করা লাগতাছে। আমি কাজ দ্রুত করতাছি। ওই লোকে ২ টা সিগারেট চাইছে, হ্যাঁ? অন্যান্য জিনিসপত্র যেগুলা দিছে এগুলা তো একটা বক্সের মধ্যে থাকে, কাগজের মধ্যে, ঝুড়ি বলতে পারেন। তো ঝুড়ি থেকে আমি স্ক্যান কইরা নিচে নামায় রাখছি। পরবর্তীতে শেষে ও সিগারেটের বক্স চাইছে ২ টা। তো আমি একটা স্ক্যান করছি। একটা স্ক্যান করার পরে নিচে একটা রিপিট বাটন আছে। ওইটা চাপ দিলে ২ টা হয়। আবার ৩ বার চাপ দিলে ৩ টা হয়। তো ওইটা আমি রিপিট আর চাপ দেই নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি একটা স্ক্যান করছি মানে সিগারেট একটাই উঠছে। এইখানে যে ২ টা সিগারেটও চাইছে বা ২ টা সিগারেট আমি সেলফ থেকে নামাইছি, ২ টা সিগারেট আমি স্ক্যান করি নাই। যার কারণে একটার দাম উঠছে, ২ টার দাম উঠে নাই। হ্যাঁ? এর মধ্যে আমি ওকে বোতাম আছে, যেটা একটা বয়সের বোতাম আছে, রেজিস্ট্রেশনের যে আপনার মেশিনটা, ওইটার মধ্যে চাপ দিলে পেমেন্টের অপশন আসে। আমি ওইটা চাপ দিছি। এর মধ্যে ও বলতেছে, "আচ্ছা তুই একটা মিস্টেক করছস। যে আসলে আমি সিগারেট চাইছি ২ টা, তুই ২ টা ঠিকই নামাইছস। কিন্তু তুই স্ক্যান করছস একটা, যার কারণে তুই একটা সিগারেটের দাম আমার কাছে কম রাখতাছস।" হ্যাঁ? তো আমি ওরে বললাম যে, "আচ্ছা মৌসুমীকে গোজাইমাছেন, বছরে মাসটা" এটা বইলা পরে আবার স্ক্যান করে দিলাম। তো ব্যাপারটা কি দাঁড়ালো যে বাংলাদেশের কথা যদি চিন্তা করি, সুপার শপ বা অন্য যেকোনো জায়গায় কোনো কাস্টমার যখন আসে, এই ক্ষেত্রে যে রেইজি করতেছে, এ যদি কোনো একটা প্রোডাক্ট মিস্টেক করে দিয়াও দেয়, চান্স খুবই কম যে ওই লোকটাই বলবে যে, "তুমি আমার একটা জিনিস স্ক্যান না কইরাই দিয়া দিছো। এটা তো তোমার দোকানের লোকসান।" বলবে না যে ব্যাপারটা এমন না। বলবে এমন লোকও আছে। কিন্তু এটার পার্সেন্টেজটা খুব কম। এই গেল একটা আজকের ব্যাপার। আর ১-১.৫ মাস আগে সেম কাহিনী। ওই লোকেও অনেকগুলা মাল নিছে, হ্যাঁ? তো মাল নেওয়ার পরে একটু বয়স্ক লোক, ও রেগুলারই দোকানটায় আসে, হ্যাঁ? তো ওদিন করছে কি, ও একটা দুধ নিছে। তো আমি ভুলে ওই দুধটা হয়তোবা ওদিনও খুব রবিবার ছিল, ওদিনও রবিবার ছিল। তো ওদিনও হয়তোবা আমার ভুল হইছে। আমি দুধ স্ক্যান করি নাই, হ্যাঁ? ওরে দিয়া দিছি। এটা হয়তোবা মাসের মধ্যে ২-১ বার হইতেই পারে যেহেতু মানুষ। আর চেষ্টা করি তো যথাসাধ্য আপনার ভুল না করার জন্য। কিন্তু মাঝে সাঝে হইয়া যায় এই আরকি। তো ওদিনের কাহিনী যেইটা, ও মাল লইয়া গেছে। ও তখনও খেয়াল করে নাই। আর আমি যখন মাল দিতেছিলাম তখন আমারও খেয়াল ছিল না। ও পরবর্তী দিন, ও যেহেতু মোটামুটি রেগুলারই আসে, আমি কোন দিন থাকি ও আমারে মোটামুটি চিনে। এই পরবর্তী দিন ও রিসিপ্ট নিয়ে আসছে। যে, "সৈকত তুই তো একটা ভুল করছস।" আমি বললাম, "আচ্ছা আমি কি ভুল করছি? তুই আমারে বল।" বললে রিসিপ্ট দেখায় যে, "গতকালকে আমি যে মাল নিছি, এর মধ্যে আমি দুধও নিছি। তুই আমারে দুধও প্যাকেট কইরা দিছস, কিন্তু তুই দুধের দাম রাখস নাই।" পরে আমি ওরে সরি-টরি বইলা পরে ওইটার আবার পেমেন্ট করে এরপরে গেছে। আবার
3-4 মাস আগের একটা কাহিনী যদি বলি, লোকেশনটার নাম আসলে ঠিক আমি ভুলে গেছি। তো ওই জায়গার হাইওয়েতে বাংলাদেশেও তো ট্যাক্স পে করতে হয়, তো এইখানেও ট্যাক্স পে করতে হয়। তো ওইখানে হইল গিয়া আপনার ট্যাক্সের যে মেশিনগুলো হাইওয়েতে যে কোনো কারণবশত ওইটা আসলে আপনার ডাউন হয়ে গেছিল, যার কারণে পেমেন্টের অপশনগুলো কাজ করতেছিল না। বাংলাদেশে যেইখানে আপনার টোল বক্স আছে এখানে অধিকাংশ জায়গায় তো মানুষে আপনার টাকা নিতে আসে, এরপরে রিসিট দিতে আসে, কিন্তু এই জায়গায় হলো আপনার অনলাইন সিস্টেম বলতে একটা কার্ড থাকে, ওই কার্ডের মধ্যে টাকা রিচার্জ করা থাকে, ওইখান থেকে অটোমেটিক কাইটা নেওয়া যায়। হ্যাঁ, তো ওইখানের সিস্টেম ডাউন হয়ে যাওয়ার কারণে ওই জায়গায় প্রায় 24 ঘন্টার মতো মেবি সিস্টেম চালু ছিল না। কিন্তু যখন সিস্টেম ডাউন হয়ে গেছে, ওর কর্তৃপক্ষ যারা আছে এরা আপনার ওর যে গেট আছে খুইলা দিছে, যে যার মতো করে গেছে। এই এইটা যেহেতু যারা ম্যানেজ করতেছিল হাইওয়ের টোলের সিস্টেমটা, পরবর্তীতে একদিন পরে বা 2 দিন পরে ওরা অনলাইনে অনলাইনে বলতে টিভিতে একটা নিউজ করছে যে এই সময়টায় গতকালকে আমাদের এই টোল বক্স সিস্টেম ডাউন হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদের কাছ থেকে টোল নিতে পারি নাই। তো এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যারা গতকালকে এই রোড থেকে চলাচল করছেন, এরা আমাদের এই পেমেন্ট মেথড আছে, আপনারা চাইলে আমাদের পেমেন্ট করতে পারেন, রিকোয়েস্ট করছে, একটা নোটিশ দিছে। মেবি 24 অথবা 26% লোক এই নিউজটা শোনার পরে এরপরে পেমেন্ট করে দিছে। এখন এই যে 2-3টা কাহিনী বললাম, যে এক লোকে দুধের পেমেন্ট পরদিন আইসা কইরা গেছে, আবার টোল বক্সে সরকার এদের কোনো প্রকার জোর জবরদস্তি করে নাই, কিন্তু এরপরেও বিশাল একটা পার্সেন্টেজ মানুষজন টোল পে করছে। আবার আমি যখন মিস্টেক করছি একটা সিগারেট দিছি 2টা, কিন্তু একটার দাম রাখছি, ও আবার বলছে যে না তুই তো 2টার দাম রাখা উচিত, তুই একটা ভুল করে রাখছস। এই যে ব্যাপারগুলা, এগুলো বললাম কারণ কি, কারণ আমার মনে হয় কি, ভদ্র জাতি হিসাবে আমরা যতটা চিন্তা করি বাংলাদেশে বৈশা, এর থেকেও বেশি ভদ্র জাতি আসলে জাপান। এর মানে এই না যে এইখানে খারাপ মানুষজন নাই, আছে। কনভিনিয়েন্স স্টোরে আরেকটা আপনার গল্প বলি। এটা হলো এক লোকে ওইভাবে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছে, ওর দাম মেবি তখন 2600-2700 ইয়েন এটা আসছে, আমি স্ক্যান করে রাখছি। হ্যাঁ, এর পরবর্তীতে ও দেখতেছে ওর পকেটে যে মানি ব্যাগ নিয়ে আসছে এটা আসলে ওখানে তারই নাই, টাকা পর্যাপ্ত টাকা নাই। এখন ও বলতেছে আচ্ছা তুই জিনিসটা রাখ, আমি গাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি, এর পরবর্তীতে আমি তোরে পেমেন্ট করতেছি। হ্যাঁ, এইখানে আপনার যে আপনার রেইজির যে মেশিনটা, এখানে একটা বাটন আছে, এখানে হোল্ড করে রাখা যায়। তো আমি মালগুলা ব্যাগের মধ্যে ভইরা হোল্ড করে রাখছি। এর পরবর্তীতে অন্য যারা কাস্টমার আছে এদের কাছ থেকে বিদায় করলাম। তো 3-4 মিনিট পরেও আসছে। হ্যাঁ, আইসা এরপরে সিগারেট চাইছে 1 প্যাকেট। হ্যাঁ, তো সিগারেট আমি ভুলে, হ্যাঁ, ওদিনও ওদিনও ভুল করছি কেমনে, এটা মাঝে মাঝে ভুল হইতেই পারে ভাই। এই কারণে আপনি যদি বললেন যে ভাই আপনি যেগুলো বললেন এগুলো সবই আপনার দোষ, হ্যাঁ আমি মানতাছি যে আমার দোষ। এটা যে প্রত্যেক দিন হয় ব্যাপারটা আসলে এমন না, মাসের মধ্যে 2-1 বার হইতেই পারে। কারণ যেদিন দেখা যায় 8-10 ঘন্টা ডিউটি করতেছি, শেষের দিক থেকে 2-1 ঘন্টা খুব ক্লান্ত লাগে। যেমন ক্লাস করলাম, এরপরে সকাল সকাল থেকে ক্লাস করলাম 1টা-1.5টা পর্যন্ত, আবার বিকালে কাজে এক জায়গায় ঢুকলাম 9টা থেকে বিকাল 6টা থেকে 8টা বা 9টা পর্যন্ত, আবার রাতে অন্য জায়গায় কাজে ঢুকলাম এই 7-Eleven-এ রাত 9টা থেকে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত যখন ডিউটি থাকে, তখন খুব একটা ব্যস্ত শিডিউল যায়। তো দেখা যায় শেষের যে সময়টা আসে ক্লান্ত লাগে, কারণ আগের দিন ঠিকমতো ঘুমাইতে পারি নাই, আবার পরবর্তী দিন আইসা রাত জায়গা কাজ করতাছি, মানে খুব প্যারা লাগে। এই সময় দেখা যায় চেষ্টা করি নিজের জায়গা থেকে সচেতন হয়ে যতটা ম্যাক্সিমাম সম্ভব মানে ভালো সার্ভিস দেওয়ার জন্য বা ভুল না করার জন্য, কিন্তু হয়ে যায়। তো এই লোকের যে কাহিনী বলতেছিলাম, এইটা হলো পরবর্তীতে ওদিনও ওর সিগারেট প্যাকেট বলতে একটা কার্টনের দাম মেবি ধরেন 4000, 4500, 5000 এমন ধরেন। তো ওদিন আমি ভুল করছি কি, পরবর্তীতে আমি ওদিনও স্ক্যান না করে ওর দিয়া গেছি। তো ও করছে কি, ও জিনিসটা খেয়াল করছে, হ্যাঁ, আবার ও রিসিটও নিয়ে গেছে।
এখন রিসিট যখন নিয়ে গেছে, আমি যেহেতু ভুল করছি, আমি আসলে দুঃখিত। তো পরবর্তীতে ও যেহেতু নিয়ে গেছে, হ্যাঁ, ও যাওয়ার পরে আমার খেয়াল হইছে যে না, আসলে আমি সিগারেটের দামটা ওর কাছ থেকে রাখি নাই, কিন্তু দিয়ে দিছি। ১-১.৫ মিনিট পরে যখন আমার মনে হইছে, তখন আমি দোকান থেকে দৌড় দিয়ে বের হয়ে গেছি। এর মধ্যেও গাড়ি নিয়ে টান দিয়ে চলে গেছে। এখন কথা হইলো, আগের যে লোকগুলো মিস্টেক করে আবার ফিরে আসছে, যে দুধের দাম দিল বা আরেকটা সিগারেটের প্যাকেটের দাম ধরেন ৫২০ টাকা, ৬০০, এমন। আবার যেই লোকে মনে করেন এই যে সিগারেট একটা লয়ে গেল ৫,০০০ টাকা, তো ওদিন ৫,০০০ টাকা যে সিগারেটটা আমি মিস্টেক কইরা ওরে দিয়া দিছি, এইটা ওই লোক কিন্তু আসে নাই। হ্যাঁ, তো ৫,০০০ টাকা, এটা আসলে ৫,০০০ টাকা বলতে ৫,০০০ ইয়েন, এটা আসলে বাংলাদেশের তুলনা করলে বেশ ভালো, কিন্তু জাপানের দিক থেকে তুলনা করলে এটা আসলে খুব কম অ্যামাউন্ট। কারণ একদিন ১ ঘন্টা কাজ করলে এভারেজে ন্যূনতম আপনার জিকিউ বলতে ১ ঘন্টার স্যালারি জাপানি ইয়েনে ১,০০০ ইয়েনের মতো, মোটামুটি ন্যূনতম। এর থেকে আপনি কোন জায়গায় কাজ করতেছেন এর উপরে ভেরি কইরা আসলে কাজ করে। তো ৫,০০০ টাকা যদি হয়, তাহলে মিনিমাম ৫,০০০ ইয়েন। আচ্ছা, যেই জায়গায় টাকা বলতেছে এই জায়গায় আপনি ইয়েন ধইরা নিয়েন, এই আরকি। তো ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে। এই হলো ব্যাপার। কিন্তু আমার মনে হয় এই যে যেই লোকটা সিগারেট নিয়ে গেছে, আমার এই দোকানে কাজ করতেছি আমি মোটামুটি প্রায় ১.৫ বছরের মতো। এর মধ্যে এই একটা লোকই চইলা গেছে, রিসিটও নিয়ে গেছে। রিসিট যেহেতু নিছে, অবশ্যই পরবর্তীতে চেক করবে যে এ আজকের দিনে কি খরচ করলো, অথবা যেকোনো জায়গায় ইউজ করবে। তো যখন তো জানবো একটা সময় অবশ্যই যে আমি সিগারেট নিয়ে আসছি, কিন্তু রিসিপ্টের মধ্যে সিগারেট যেহেতু লেখা নাই, এই বিলটা যেহেতু ওড়ে নাই, আমি ওরে পেমেন্ট করি নাই। তো এরকম মানুষজন আছে। তো এবার আসি আমরা, জাপান কতটা নিরাপদ দেশ এদিক থেকে তুলনা করলে। আপনি বাংলাদেশে একটা মেয়ে, অনেক অনেক এলাকা আছে মোহাম্মদপুরের মতো, যেখানে দিনেও অলিগলিতে একটা মেয়ে আসলে সেভ না। এর উপরে যে কেউ যখন তখন কিছু একটা করতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশে লং একটা সময় ছিলাম, জাপানে আসছি মাত্র ৩.৫ বছর। আমার মাতৃভূমি বাইরে ওঠা বাংলাদেশে, এদেশের প্রতি ভালো লাগা বা মাতৃত্বের যে একটা টান বা দেশপ্রেমের জায়গাটা, আর এটা অবশ্যই আছে। কিন্তু যেইটা খারাপ, এটা খারাপ বলতে তো আসলে সংকোচ বোধ করার কিছু নাই। হ্যাঁ, এই তো জাপান নিরাপত্তার দিক থেকে কেমন, ধরেন প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল, এখানে একটা মেয়ে রাত ১টা-২টার দিকে একটা রাস্তা থেকে হাইটা যাইতেছে, তো চান্স খুবই কম কোন একটা লোকে এর টিস করবে, অথবা এর প্রতি আপনার খারাপ নজরে বা খারাপ কিছু করার ট্রাই করবে। এটা আসলে খুব রেয়ার। হয় না যে ব্যাপারটা এমন না, এই জায়গায় আপনার যৌন হ্যারাসমেন্ট হয়, কিন্তু এইটার পার্সেন্টেজ অন্যান্য কান্ট্রির তুলনায় খুবই কম। হ্যাঁ, এখন এই জায়গায় আপনি একটা জিনিস বলতে পারেন যে ভাই, জাপান যেহেতু এত উন্নত দেশ এবং এত সেফটি কান্ট্রি, তাইলে এই যে কিছুদিন আগে জাপানের যে প্রধানমন্ত্রী ছিল, এরে কেন পাবলিক প্লেসে গুলি করে মারিয়ে ফেলানো হয়েছে? এইটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনারা জানতে চান বা জানতে আগ্রহী থাকেন, কমেন্ট করতে পারেন। এই ব্যাপারটা নিয়ে আমরা হয়তোবা পরবর্তীতে কোনো একদিন কথা বলতে পারি। আর এছাড়াও যদি আপনার এইটা সম্পর্কে কোনো মন্তব্য থাকে, আপনি কমেন্ট বক্সে করতে পারেন। তো যেটা বললাম, এইখানে একটা মেয়ে যৌন হয়রানি হবে, এটা চান্স খুবই কম। পরবর্তী সেফটির ব্যাপার হলো, আপনি জাপানের যে কোনো জায়গায় মোবাইল হোক, মানিব্যাগ হোক, অথবা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট আপনি হারাই ফেললে, এটা পাওয়ার চান্স খুবই বেশি। 100-এ 100% যে পাবেন ব্যাপারটা এমন না, কিন্তু আপনি ধরেন 95% জায়গায় পাবেন। আপনি মানিব্যাগ ধরেন ট্রেনের মধ্যে ফালায় আসছেন, অধিকাংশ সময় যদি এটা জাপানিজ কোনো লোকের হাতে পড়ে, এ এক নয় এইটা তুলবেই না। হ্যাঁ, প্রথমত তুলবেই না, দ্বিতীয়ত সে যদি তুলে, এক নয় আপনার ট্রেনের যেই কর্তৃপক্ষ আছে এদের কাছে হস্তান্তর করবে, অথবা এই জায়গায় প্রচুর পরিমাণে কৌবান আছে, ছোট ছোট পুলিশ বক্স, এইখানে দিয়ে আসবে। এই কিন্তু খারাপ লোকও তো আছে রে ভাই, 2-4-5% খারাপ লোক থাকবে, এটাই স্বাভাবিক। সবাই যে আসলে ধোয়া তুলসী পাতা ব্যাপারটা এমন না। তো প্রথম ক্ষেত্রে অধিকাংশ লোকজন এটা ধরবেই না, আর দ্বিতীয়ত যারা ধরবে এরা অধিকাংশ লোকজনই আপনার পুলিশ বক্স অথবা কর্তৃপক্ষ যারা আছে এদের কাছে জিনিসটা দিবে। পরবর্তীতে আপনার যদি মানি ব্যাক হয়,
এর মধ্যে অবশ্যই আপনার ডকুমেন্ট আছে, মোবাইল নাম্বার হোক অথবা আপনি কই থাকেন, লোকেশন কিছু একটা। তো আপনার কোনো একটা কার্ডের মাধ্যমে ধরেন মোবাইল নাম্বার আছে বা কোনো একটা কার্ডের মাধ্যমে এই জায়গায় আপনার পুলিশের যে সিস্টেম, এর আসলে আপনার ডিটেলস খুঁজে বের করা আসলে তেমন একটা আহামরি জিনিস না। তো যে কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ করে এটা আপনারা দেওয়ার চেষ্টা করবে, অথবা আপনি যদি পরবর্তীতে ওদের নক দেন যে এই ট্রেনে অথবা অমুক জায়গায় আমি আমার এই জিনিসটা হারাই ফেলছি, ওরা আপনার অবশ্যই জেরা করবে যে তুমি যেহেতু মানিব্যাগ ফালাইছো বা মানিব্যাগটা হারাই ফেলছে, এর মধ্যে কী কী ছিল, কোন কালারের, কখন পড়ছে, বা ট্রেনের মধ্যে ফেললে কয় নাম্বার কামরার মধ্যে তুমি ছিলা, কয়টা ট্রেন উঠছো, এগুলো জেরা করবে, এটাই স্বাভাবিক। তবে আপনি পাবেন, এবং যখন পাবেন এটার চান্স খুবই কম যে আপনার কোনো একটা জিনিস এটা হেরফের হইতে পারে। আপনার টাকা পয়সা বা অন্যান্য যে ডকুমেন্ট আছে অধিকাংশ সময় দেখবেন যে সেমই আছে। তো মোবাইলের ক্ষেত্রেও সেম। দেখা গেল আপনি কোনো একটা সুপার শপে গেলেন অথবা কোনো একটা কনভেনিয়েন্স স্টোরে গেলেন, আপনি ভুলে ওই জায়গায় মনে করেন টয়লেট হোক অথবা কোনো কিছু একটা কপি করলেন, ওই জায়গায় আপনার কোনো একটা ডকুমেন্ট ফালায় আসলেন, অথবা আপনার মানি ব্যাগ ভুলে ফালায় আসলেন, এইটার চান্স খুবই বেশি যে এটা আপনি পরবর্তীতে রিটার্ন পাবেন। অথবা আপনি যদি ওই কনভেনিয়েন্স স্টোর অথবা সুপার শপে আপনি কল দেন যে আসলে দেখ আমি তো তোরে ওই জায়গায় গেছিলাম, এরপর থেকে আমি আমার ওয়ালেট পাইতাছি না অথবা মোবাইল পাইতাছি না, তো এইটা কি তোর এখানে আছে কিনা। এইটা 100-এর মধ্যে 300% আপনি পাবেন। কারণ কি, কনভিনিয়েন্স স্টোর বা সুপার শপ অথবা রেল স্টেশন অধিকাংশ জায়গায় আপনার সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে। আপনি কোনো একটা মিস্টেক করলে ওরা যদি অস্বীকার করে, আপনি পরবর্তীতে পুলিশ বক্স এখানে কমপ্লেন করতে পারবেন যে দেখ আমার মনে হয় আমি ওই দোকানে গেছি, এরপর আমি হারাই ফেলছি, আমি তো ওরা অস্বীকার যাইতাছে, তো তুই যদি চাস, যদি যদি তোরা এখানে আমার একটু যাচাই বাছাই করে দেখো যে আসলে আমি ওখানে ফালাইছি কিনা, আমার খুব উপকার হয়। এইভাবে যদি আপনি রিকোয়েস্ট করেন বা এইভাবে ওদের বলেন, ওরা অবশ্যই আপনার এটা করবে। পরবর্তী জাপানের আরেকটা বিশাল ম্যানার হলো ট্রেন, বাস অথবা পাবলিক যেই প্লেসগুলো আছে, এই জায়গায় উচ্চ স্বরে কেউ কথা বলে না, কারো বিরক্তর কারণ হয় না। আমরা যেমন বাংলাদেশে পাবলিক প্লেসে গান বাজনা চিল্লাচিল্লি কোনো একটা প্রোগ্রাম বাদে এমনি করতেছি, জোরে কথা বলতেছি, এই ব্যাপারটা খুবই কম। তবে আপনি যদি জাপানের ওসাকার কথা ধরেন, এটা মোটামুটি বাংলাদেশের কিছু একটা অংশ বলতে পারেন, বা বাংলাদেশের কিছু একটা ভাব আছে। কারণ এই জায়গার লোকজনও জাপানের অন্যান্য এলাকার তুলনায় আপনার ওসাকার লোকজন ট্রাফিক সিগন্যাল কম মানে, বা মানুষের সাথে ফ্রেন্ডলি, আবেগা নাই, মানে মানুষ এবং মানুষের মধ্যে যে দূরত্ব, যে ওয়ালটা, এটা আসলে কম। বাঙালির মতো এরা ফ্রেন্ডলি, কিন্তু অন্যান্য যে জায়গার লোকজন এরা মানুষের সাথে ওইভাবে মিশুক না, বা এইভাবে পাবলিক প্লেসে চিল্লাপাল্লা উল্টাপুল্টা জিনিসপত্র এগুলা খুবই কম করে। হ্যাঁ, আবার সেফটির দিক থেকে অন্য একটা যদি জিনিস বলি, এইখানে যেসব বাচ্চা কাচ্চা স্কুল কলেজে যায়, ধরেন 7-8 বছরের বাচ্চা, আপনি দেখবেন যে অনায়াসেই ও ট্রেনে যাতায়াত করতেছে অথবা বাসে যাতায়াত করতেছে, ওর সাথে কোনো গার্ডিয়ান নাই। এই জায়গায় আসলে অকারেন্স হওয়ার চান্স খুবই কম, খুবই খুবই কম। ওরা নির্দ্বিধায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাইতাছে। এখন এত সময় যে আপনার জাপানের নিয়ম শৃঙ্খলা অথবা নিরাপত্তার যে দিকগুলা বললাম, এর আসলে কারণ কি? এর কারণ হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং জাপানের শিক্ষা ব্যবস্থা বিশাল একটা তফাৎ আছে। তো আজকে জাপানের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে যে পার্থক্য, এটা নিয়ে কথা না বলি, এটা হয়তো কোনো একটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। তো এই জায়গার একটা বাচ্চারে, ও যখন প্রাইমারি স্কুল বা কেজি স্কুল যেইটাই বলেন, এইখানে যখন যায়, ওরে শৃঙ্খলাবোধ, মূল্যবোধ, নৈতিকতা, এই জিনিসগুলা ওর ছোট থেকেই পুরা শিরায় শিরার মধ্যে ঢুকাই দেওয়া হয় যে তুমি অন্য কোনো লোক বিরক্ত বোধ করে এমন কাজ তুমি করবা না। তুমি ট্রাফিক নিয়মকানুন যেটা আছে তুমি এটা মানবা। তুমি অন্য কোনো একটা জিনিস, অন্য কোনো মানুষ যদি কোনো একটা জিনিস হারায় ফেলে, তুমি এই জিনিসটা চেষ্টা করবা তার কাছে হস্তান্তর করার জন্য। কারণ কি, তোমার যখন ধরো একটা মানি ব্যাগ, তোমার মানি ব্যাগটা হারাই গেলে তুমি যদি না পাও, তুমিও কষ্ট পাবা। সেমভাবে অন্য একটা লোক যখন এর মানি ব্যাগটা হারাই গেছে, এরেও যদি তুমি সঠিকভাবে এটা হস্তান্তর না করো, তার কাছে না দাও, সেও কিন্তু সেম লেভেলের কষ্ট পাবে। এমন
ছোট ছোট আপনার নৈতিক জিনিসগুলা ছোটবেলা থেকে স্কুল, কলেজ এবং ওর সামাজিক যে পরিবেশ আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষে মানে এবং শিখায়। আমাদের দেশে কি হয়, মুরব্বীরা ধরেন সিগারেট খাইতে খাইতে জ্ঞান দিতেছে, এই তুমি কিন্তু সিগারেট খাইও না, এটা শরীরের জন্য খারাপ, কিন্তু সে নিজেই কিন্তু সিগারেট খাইতে খাইতে এই জ্ঞানটা দিতেছে। এই জায়গার ব্যাপারটা হলো, যারা শিক্ষক আছে বা সমাজে যেসব মানুষজন আছে এরা জিনিসগুলা মানে এবং এরা এগুলা শেখে। কারণ বাচ্চা অবস্থায় আমরা কিন্তু আমাদের মুরব্বীদের কাছ থেকে এদের কাছ থেকে আমরা জিনিসগুলা শিখি। এরা কি করতেছে এইটা দেখে দেখে আমরা শিখি। হ্যাঁ, এখন আমরা যখন দেখতেছি যে না সমাজের আশপাশে অন্যান্য মানুষজন আহ ট্রেন বাসের মধ্যে উচ্চস্বরে কথা বলতেছে না, পাবলিক প্লেসে হই হট্টগোল করতেছে না, কারো একটা হারায়া যাওয়া জিনিস এইটা নিজের পকেটে সে গুইজা নিতেছে না, তো এ যখন দেখতেছে এবং এইসব মুরব্বীরা যখন এই জিনিসগুলো বলতেছে না তুমি এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, তখন কিন্তু ওর ছোটবেলা থেকেই ওর মূল্যবোধের জায়গাটা খুব বেশি স্ট্রং হয়ে যাইতেছে। এটা গেল একটা পয়েন্ট। নাম্বার 2 হলো জাপানের আইন কানুন খুবই কঠিন। হ্যাঁ, আমরা বাংলাদেশের কথা যদি বলি যে নাই, নিয়ম কানুন আছে, আইন আছে, কিন্তু এর প্রয়োগ নাই। হ্যাঁ, এই জায়গায় আপনি তর্ক বিতর্ক বহুত কিছু করতে পারেন। হ্যাঁ, তা আমি আপনার তর্কের সাথে সহমত, বা আপনার যদি কোনো অপিনিয়ন থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এই জায়গার ক্ষেত্রে আপনার কিছু ব্যতিক্রম থাকবে, এটা এই যে চুরির ক্ষেত্রে বললাম অথবা নিয়ম কানুন ভঙ্গের ক্ষেত্রে বললাম 1-2% এটা হইতেই পারে, কিন্তু এই জায়গায় অধিকাংশ ক্ষেত্রে ধরেন 99% ক্ষেত্রে আপনার কোন দল করে, কোন নেতা কোন পজিশনে, এটা দেখার কোনো দরকার নাই। ও যেই ভুলটা করছে অথবা যেই অপরাধ করছে এইটার অনুযায়ী যেই শাস্তি আছে ওর এটা পাইতেই হবে। এই জায়গায় কোনো ছাড়ের কোনো সুযোগই নাই। হ্যাঁ, এবং অন্য একটা ব্যাপার হলো আহ, অপরাধ ছোট, এর তুলনায় শাস্তিটা অনেক বেশি, যার কারণে এই শাস্তিটা কঠোর হওয়ার কারণেও এই জায়গার মানুষজন আসলে এইভাবে অকারেন্স করতে সাহস পায় না। বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি এই যে বড় বড় সিগন্যাল যেগুলো আছে, ট্রাফিক রুলস আপনি মানতেছেন না, কিন্তু আপনি যখন কোনো সেনাবাহিনীর ক্যাম্প অথবা ক্যান্টনমেন্ট মধ্যে থেকে আপনি যাইতেছেন, তখন কিন্তু আপনি ঠিকই নিয়মকানুন মানতেছেন। কারণ কি, আপনি জানেন এই যে যদি আপনি হাই স্পিডে যান বা স্পিডে যে লিমিটেশন দেওয়া আছে আপনি যদি ওভার করেন, আপনার কিন্তু পরবর্তীতে ওরা যে কোনোভাবে আপনারা যদি ধরতে পারে আপনার বিশাল একটা জরিমানা এবং শাস্তি আপনার নিশ্চিত, আপনার মামলা হইতেই পারে স্বাভাবিক। এই কারণে কিন্তু আপনি এই ধরনের কাজবাজগুলোর মধ্যে জড়ান না, বা ওই জায়গায় আপনি ঠিকই কিন্তু মানেন। ব্যাপারটা কিন্তু সেম, যে ওই জায়গায় রুলস কঠোর। হ্যাঁ, ওই জায়গায় আপনি কিছু একটা করলে এটা শাস্তি আপনার খুব ভালোভাবেই পাইতে হবে, যার কারণে কিন্তু আপনি কিছু করেন না। আর এই জায়গায় শুধু সেনাবাহিনী বা নৌবাহিনী বা ঊর্ধ্বতম কর্মকর্তা এর অফিসের আশপাশ থেকে যে রুলস রেগুলেশন ব্যাপারটা এমন না, টোটাল জাপানটাই সেম অবস্থা। আপনি কোনো একটা জায়গায় কিছু একটা কইরা পার পাওয়া যাবেন, এটা সুযোগ আসলে নাই। আইনের কঠোর প্রয়োগ। আর এই জায়গায় অন্য একটা ব্যাপার কাজ করে, বাংলাদেশের যেমন আপনার পুলিশ বক্স এটা আসলে সচরাচর নাই আপনার জেলা অফিস অথবা থানা পর্যায়ে। এই কিন্তু এই জায়গায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আপনার কৌবান আছে, পুলিশ বক্স, ছোট ছোট পুলিশ বক্স, 1জন 2জন 5জন পুলিশ থাকে এমন ছোট ছোট পুলিশ বক্স প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, যার কারণে কেউ যদি একটা অকারেন্স করে আপনি খুব দ্রুত এদের নাগাল পাইতেছেন, বা এদের কাছে যদি আপনি কল করেন এরা আপনার খুব দ্রুত সার্ভ করবে, খুব দ্রুত সার্ভিস দিবে। ফোন করলেন খুব দ্রুতই চলে আসবে, সার্ভিসটা খুবই দ্রুত। হ্যাঁ, এবং অন্য একটা ব্যাপার হলো আপনার জাপানের শহর নগর বন্দর এমনকি প্রত্যন্ত এলাকাও অধিকাংশ জায়গাগুলো আপনার সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত, যার কারণে আপনি কোনো একটা অকারেন্স করলেন, আপনি অস্বীকার গেলেও ও কোনোভাবে এই জিনিসটা আপনার বের করে ফেলাইতে পারবে। এবং যদি আপনি বড় কোনো ধরনের অকারেন্স করেন, যে গ্রামগঞ্জ প্রত্যন্ত একটা এলাকায় এমন জায়গায় করলেন যেখানে ক্যামেরা নাই, বা আপনি এগুলো আগে থেকে রিসার্চ করছেন যে আমি এইখানে একটা ডাকাতি করুম, আশপাশে ক্যামেরা নাই বা কেউ দেখার মতো জিনিসপত্র নাই, কিছু একটা বিশাল অকারেন্স করলেন, এমন ধরনের যদি কোনো অকারেন্স হয়, বলা হয় যে জাপানের স্যাটেলাইট
এর ক্যামেরা এতটা শক্তিশালী, স্যাটেলাইটের ক্যামেরা দিয়া আপনার জুতার সাইজ কত এইটা পর্যন্ত বের করে ফেলাইতে পারবে। তো এই ক্ষেত্রে যেহেতু অধিকাংশ জায়গাগুলোই আপনার ক্যামেরার আওতাভুক্ত, পুলিশ আশপাশে আছে এবং মেট্রোপলিটনের আওতাভুক্ত, কিছু সময় পরপরই দেখা যায় পুলিশের গাড়ি ঘুরঘুর করতেছে। এই ক্ষেত্রে অপরাধীরা যে অপরাধ করবে এটার চান্স খুবই কম। পরবর্তী ব্যাপার হলো সামাজিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ব এর জায়গাটা। সমাজে কোনো একটা লোক যখন কোনো একটা অকারেন্স করে, এর টোটাল ফ্যামিলিটাকেই এর সমাজে আশপাশে যারা আছে এরা ছোট কইরা দেখে, যার কারণে অধিকাংশ মানুষই সমাজে তাদের সবাই ছোট চোখে দেখবে এই জিনিসটা চিন্তা কইরা হইলেও তারা চেষ্টা করে যে না অকারেন্স কম করার। হ্যাঁ, এই একটা জায়গা। এবং অন্য একটা জায়গা হলো আপনি যখন কোনো কিছু একটা অকারেন্স করতেছেন, আপনার আশপাশ থেকে কেউ যদি দেখে, এরা অবশ্যই প্রতিক্রিয়া রিয়াকশন করবে যে না তুমি যে কাজটা করতেছো এটা আসলে ঠিক করতেছো না। আপনি ছোট একটা কাজ করলেন, ধরেন এই আমি কফিটা খাইলাম, কফিটা খায়া পাশে ফালাই দিলাম, কেউ যদি একজন দেখে, অধিকাংশ ক্ষেত্রেই হইতাছে সে আমারে এটা বলবে যে তুমি যেটা করতেছো এটা আসলে ঠিক না, তুমি এটা এখানে ফালাও না, বা পাশে তোমার গমি ফালানোর জায়গা আছে তুমি এই জায়গাটায় ফালাও। এ অবশ্যই আমরা সচেতন করবে যদি আমি না জানি। এই যে ব্যাপারগুলো বললাম যে এখানে পুলিশের সচেতনতা, টেকনোলজির কারণে অধিকাংশ জায়গাগুলোই আপনার সিসিটিভি ক্যামেরার আওতায়ভুক্ত, আইনের কঠোরতা, সামাজিক দায়বদ্ধতা, ছোটোবেলা থেকে এদের শেখানো হয় সামাজিক মূল্যবোধের জায়গাটা। এই কারণেই জাপানে তুলনামূলক অন্যান্য কান্ট্রির তুলনায় আপনার সেফ কান্ট্রি। এবং মজার দিক হলো যে জাপান আসলে এত ব্যস্ত লাইফ, মানুষজন যে আসলে অকারেন্স করবো এটা আসলে সুযোগ খুবই কম। কারণ হলো কি যে এর ক্লাস হোক, জব হোক বা অন্যান্য সেক্টরে এর কাজকর্ম করার পরে এর এত পরিমাণে ক্লান্ত থাকে, এর সুযোগ আসলে কমই থাকে যে আজাইরা কাজবাজ করব এটার জন্য। তো এইটা হলো আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স যে অন্যান্য কান্ট্রির তুলনায় যদি কম্পেয়ার করি, আমার বাংলাদেশের সাথে যদি জাপানের কম্পেয়ার করি, কম্পেয়ার করার কোনো সুযোগও নাই। কিন্তু এই জায়গায় এখন জাপানের টোটাল 2024 সালের তথ্য অনুযায়ী জাপানের টোটাল জনসংখ্যার মাত্র 3% বিদেশি বসবাস করে। তো যেই আপনার নিয়ম শৃঙ্খলাগুলা মানে না বা অকারেন্স করতেছে, এইটার অধিকাংশগুলোই হলো বিদেশি। হ্যাঁ, এটা আপনি আমার একটু খারাপ চোখে বললেও এটা আসলে সত্য কথা। কারণ জাপানে যেই পরিমাণে অকারেন্স করে, এমনিই তো অকারেন্স কম হয়। যেই পরিমাণে অকারেন্স হয় এর অধিকাংশটাই বিদেশিরা করে। হ্যাঁ, এটা আসলে যে বাঙালিরা করে সব ক্ষেত্রে ব্যাপারটা এমন না। কারণ প্রথম 10টা দেশের মধ্যে যে জাপানে যে সব দেশের লোকজন বসবাস করতেছে, প্রথম 10টা দেশের মধ্যে বাংলাদেশ নাই। এই তো আমার মতে আহ, বাংলাদেশের ভাবমূর্তি জাপানে আরো ভালো করার জন্য জাপানে যারা আছে অথবা ভবিষ্যতে জাপানে যারা আসবে এদের এই জিনিসগুলা মানা উচিত। জাপানের রুলস নিয়ম কানুন, এদের সংস্কৃতি মানায় নেওয়া উচিত। কারণ বাংলাদেশের আমি যেই লোকই হই না কেন, আমি যেই পজিশন থেকে আসি না কেন, জাপানি। তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন, বা আপনারা যেই আগে থেকে যে ব্যাপারগুলো জানতেন এর সাথে আপনারা অনেক জিনিসের সাথে রিয়েলেট করতে পারছেন বলে মনে হয়। এই ছিল আমার জায়গা থেকে আমার মোটামুটি রিয়েলাইজেশন। তো এইটার প্রতি যদি, এই টপিকের উপর যদি আপনার কোনো অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি যদি পরবর্তীতে কোনো ব্যাপার নিয়ে ইন্টারেস্ট থাকেন, এই ব্যাপারটাও কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব পরবর্তীতে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করার।